হ্যাঁ, ন্যাচারালি আজকে যে ছেলেরা যে ধরনের অ্যাপ্রোচ নিয়ে মাঠে আসছিল এবং প্রথম থেকেই তাদের মধ্যে ওই ইয়েটা কাজ করছিল। কেন আপনারা জানেন যে আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরেছি, তো আজকে আমাদের জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ছেলেরা আসলে মাঠের মধ্যে ওই ধরনের ইনভলভমেন্টস বা বডি ল্যাঙ্গুয়েজ আসলে অ্যাটিটিউড ছিল। জি হ্যাঁ, নর্মালি যেটা হচ্ছে যে এতদিন যেটা হচ্ছে যে ডের ম্যাচে কিছু আগে যদি আপনি ফিল্ডিং করেন তো কিছু অ্যাডভান্টেজ থাকে। তো এটা আমার কাছে সারপ্রাইজিং ছিল। তো আলহামদুলিল্লাহ যে আমরা আসলে ওই যে সুযোগটা পেয়েছি ওটা আমার ছেলেরা খুব ভালো এটাকে কাজে লাগিয়েছে। হ্যাঁ, আজকে ডেফিনেটলি জানি যে ও পাঁচটা উইকেট পেয়েছে। তো যেটা রেগুলারই আসলে ভালো বোলিং করছে। আজকে কিছু উইকেটের হেল্প ছিল। তারপরে ওর ওর যে অ্যাবিলিটি আছে আসলে এই কন্ডিশনে ওর জন্য খুব ভালো ম্যাচ আপ ছিল। আবিদ মিরাজের ব্যাটিং পজিশনটা একটু নার্চিং করা হচ্ছে, এটা কি তার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে কিনা, মানে সেট না হয়ে ব্যাটিং করা? হ্যাঁ, নিশ্চয়ই। যেটা যে ওর ব্যাটিং অর্ডারটা একটু শাফলিং ছিল, টিমের আসলে প্রয়োজনে মনে হচ্ছিল যে আমরা ওকে কোথায় ব্যবহার করতে পারি। তো ওইভাবে আমরা আসলে চিন্তা করছি। আপনি শুধু এই বছরেরটা চিন্তা করবেন না, লাস্ট ইয়ার কিন্তু আসলে ওপেন করেছিল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। তো আসলে এই জিনিসগুলো আপনি যখন অ্যাজ এ কোচ হিসেবে চিন্তা করবেন তখন প্রিভিয়াস এক্সপেরিয়েন্স পারফরমেন্সও কিন্তু কিছু কনফিডেন্স আপনাকে দিবে বা কিছু ইঙ্গিত আপনাকে দিবে। তো এইগুলোর পরে আমাদের আসলে ট্রাস্ট ছিল। তো এখনও আমরা চিন্তা করছি আমাদের উপরের দিকে আসলে কিভাবে সেট করা যায়। জানেন যে আসলে অনেকগুলো ম্যাচ হয়ে গিয়েছে, তারপরে আমরা এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা স্টেবল ব্যালেন্স ব্যাটিং পজিশন আমরা পেয়েছি। সিলেটে যেহেতু ম্যাচ সংখ্যা বেড়ে গেছে, একটা না অনেকগুলো ম্যাচ হচ্ছে, তো আজকের ম্যাচের পর কি মনে হচ্ছে যে নেক্সট ম্যাচগুলো লো স্কোরিং হওয়ার পসিবিলিটি খুব বেশি? জানেন যে এতগুলো ম্যাচ হলে ন্যাচারালি যে উইকেটের পরিচর্যাটা ওইভাবে হয় না। তো আসলে ইটস এ ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তার সাথে সাথে দেখেন যে কন্ডিশন যে অবস্থা, এখানে আমার কাছে মনে হয় যে এটা ব্যাটসম্যানদের জন্য আস্তে আস্তে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো এটার মধ্যে থেকেই খেলতে হবে। এখন কি মনে হচ্ছে কিনা যে এটা একটা সেট, মানে এই সেটআপটা নিয়ে আপনারা শেষ পর্যন্ত জানেন? এখনও স্টিল আপনারা জানেন যে আফগানিস্তানের সিরিজ আছে, এ চলে যাবে, ও আসবে পাকিস্তান থেকে। তো এইটা আসলে আমরা আগে থেকে জানি। এখন যদি আমি বলি যে এরকম হয়ে যাচ্ছে, চলে যাবে না কেন, কেন আমরা এগুলো আগে থেকেই জানি। তো ওইভাবে আমরা আসলে করার চেষ্টা করছি যে কে চলে যাবে, ওর রিপ্লেস কে হবে। কিন্তু এটার মানে ইটস এ ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং। জানেন যে অনেকগুলো টি-20 সিরিজ একসাথে হচ্ছে। তো ওইটার মধ্যেই আসলে আমাদের করতে হবে। বিপিএল এর এক মাঠে অনেকগুলো ম্যাচ হচ্ছে, বিশেষ করে সেম উইকেটে। বলা হচ্ছিল টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আসলে বিপিএলটা দেখা হবে। তো ব্যাটারদের জন্য কিংবা বোলারদের জন্য এই মানে বিশ্বকাপের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটছে কিনা? আসলে আমি এখনই বলতে পারছি না যে পাকিস্তানে কি ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কাতে কী ধরনের উইকেট আমরা পাবো। তো নর্মালি আপনি যদি পারফর্ম করেন যে কোনো চ্যালেঞ্জ, একটা আপনি শুধু ফিজিক্যালি চিন্তা করবেন না, স্কিল ওয়াইজ চিন্তা করবেন না যে ব্যাটে বলে লাগছে আমি অনেক কনফিডেন্ট। আপনি যদি ক্রাঞ্চ মুভমেন্ট বা ওরকম টাফ সিচুয়েশনের মধ্যেও আপনি যদি আসলে নিজেকে প্রুভ করতে পারেন, আপনি স্কিল যদি শো করতে পারেন, ওইখানেও কিন্তু আসলে অনেক আসলে আপনার কোয়ালিটিটা আপনি আসলে শো করতে পারছেন। আপনি মেন্টালি অনেক স্ট্রং হবেন। তো এইসব জিনিস তো আসলে ইমপ্রুভ করছে। একটা শুধু স্কিল ওয়াইজ আমরা চিন্তা করে তো আপনার ক্রিকেট আমরা বলি যে মেন্টাল গেম, এখানেও তো আসলে এখানেও প্র্যাকটিসটাও তো দরকার। এখানে এটা আসলে বেশ চ্যালেঞ্জিং থাকবে। আমি তো ফিল্ডিং সাইড নিয়ে জানতে চাচ্ছিলাম। হ্যারি ব্রুকস প্রথম দিকে অনেক ভালো ফিল্ডিং করেছে, আজকে একটা ক্যাচ ধরেছে এবং বেশ কিছু রান আউটও আজকে হয়েছে। ফিল্ডিং সাইড নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, ন্যাচারালি আজকে যে ছেলেরা যে ধরনের অ্যাপ্রোচ নিয়ে মাঠে আসছিল এবং প্রথম থেকেই তাদের মধ্যে ওই ইয়েটা কাজ করছিল। কেন আপনারা জানেন যে আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরেছি। তো আজকে আমাদের জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ছেলেরা আসলে মাঠের মধ্যে ওই ধরনের ইনভলভমেন্টস বা বডি ল্যাঙ্গুয়েজ আসলে অ্যাটিটিউড ছিল।
সোহেল ভাই, ইমন তো 4-এ ব্যাট করছিল লাস্ট, আজকে আবার ওপেনিং এ তুলে আনা হলো। এটা কি আপনাদেরই চাওয়া নাকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আর টিএসকে ওপেনিং এ বাজিয়ে রাখা? না, আসলে কোনো ইনফরমেশনই ছিল না। আমি যখন 4-এ ব্যাটিং করেছি তখনও আসলে ওই ইনফরমেশন আমাকে দেওয়া হয় নাই, বা এখন ও ওপেনিংয়ে নামছে এটাও আসলে টিম তখন মনে হয়েছিল যে আমার কাছে ইমনকে 4-এ খেলাইলে, কেন আপনারা জানেন যে মঈন আলী আসছেন, তো আমার জন্য মনে হচ্ছে যে মিডল অর্ডারে আমার এখন যে ফরেন প্লেয়ার আছে এটা বেশ ভালো, কেন ওমর জায় আছে, নিচে হ্যারি আছে, ব্রুকস আছে, ইথান ব্রুকস আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইমনের জায়গায় এখন আমরা যদি ইউজ করি তাহলে আমার কাছে ভালো হবে, কেন ও এখন ভালো ফর্মে আছে, ও যত বেশি খেলবে আমাদের জন্য তত বেশি লাভ। এমনিতে যদি আপনার দলের কথা বাদ দিই, ইভেন ব্যাটিং এর কথা বললে আপনার কি মনে হয় যে 4-এ বা মিডল অর্ডারে একটু বেশি ইফেক্টিভ হতে পারে টি-20 ফরম্যাটে, তার স্পিন চার খেলার জন্য বা হিটিং জোন যেগুলো আছে সেগুলোর জন্য? আপনার কি মনে হয়? জি, বুঝি নাই আবার। মানে আপনার দলের কথা বাদ দিলে ইমনের ব্যাটিং এর কথা চিন্তা করবে, তার জন্য কি টি-20 ফরম্যাটে 4 নাম্বার বা মিডল অর্ডারের জায়গাটা বেশি উপযোগী কিনা, মানে তার ব্যাটিং? হ্যাঁ, আসলে আমার কাছে মনে হয় যে আমরা লাকি যে ইমন এমন একটা ব্যাটসম্যান যে নর্মালি ওপেনাররা যেটা হয় যে পাওয়ার প্লেটা সার্কেলটা ইউজ করে, তারপরে যখন খেলাটা বড় হয়ে যায়, ওপেন হয়ে যায়, তখন দেখা যায় যে ওই প্যাটার্নে ব্যাটিং করলে অনেকে সাকসেস হয় না, কেন ওই সময় স্ট্রাইক রোড করতে হয়, খেলাটা ক্যালকুলেটিভ রিস্ক নিতে হয়, খেলাটার প্যাটার্নটা আসলে আলাদা হয়ে যায়। তো ইমনের সে প্রুভ করেছে যে আসলে সে পাওয়ার প্লেতেও খেলতে পারে, এবং পাওয়ার প্লের পরেও আসলে খেলাটা ডিপে নিয়ে যাওয়ার মতন খেলতে গেলে, কেন ওই সময় খেলতে গেলে যে স্ট্রাইক রেটে খেলা উচিত বা যেভাবে খেলা উচিত, ওর মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা এবার দেখতে পেয়েছি।